শুভ সকাল বন্ধুরা। আজ হলো 13 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইটখোলায় বরাক নদীতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র, তল্লাশিতে এসডিআরএফ। উত্তর করিমগঞ্জের সমস্যা সমাধানে তৎপর বিধায়ক জাকারিয়া, এনএইচআইডিসিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। সুনাই রোডে মাদক বিরোধী অভিযানে 2 মহিলা গ্রেপ্তার, উদ্ধার মাদক। আসিমগঞ্জ গেইটে আসাম ইউসিসি 2026 বিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ গণপ্রতিবাদ। অখিল গগৈর নিরাপত্তা জোরদার, বাড়ানো হলো নিরাপত্তারক্ষীর সংখ্যা। নিরিম বাংলা সড়কের কাজ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। নতুন বছরে 4-5 হাজার পরিবারকে ভূমির পাট্টা ঘোষণা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্তের। কাটিগড়ার 168 পরিবারকে ভূমির আবন্টনপত্র বিতরণ। সরকারি স্কুলে দ্রুত কমছে পড়ুয়া, 5 বছরে 6 লক্ষ হ্রাস। মিড ডে মিল ভোগীর সংখ্যা 5 বছরে কমেছে 15.56 লক্ষ। প্রধানমন্ত্রী পোষণ স্কিমের প্রোগ্রাম অ্যাপ্রুভেল বোর্ডের বৈঠকে উদ্বেগ। এবং সর্বশেষ খবরটি হল শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত দীপক কুমার, সম্পাদক পদে অমলাভ। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচরের ইটখোলায় বরাক নদীর তীরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেছে এক স্কুল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম অঙ্কিত চক্রবর্তী। জানা গেছে শিলচর নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অঙ্কিত চক্রবর্তী বৃহস্পতিবার কয়েকজন সহপাঠীর সঙ্গে ইটখোলার বরাক নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যে নদীর স্রোতে তলিয়ে যায় অঙ্কিত। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালানো হলেও অঙ্কিতের কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করে। পুলিশের আবেদনে এসডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। রাত পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। অঙ্কিত চক্রবর্তীর বাড়ি বিহারায়। সে মা বাবার সঙ্গে শিলচর শহরের বাণীপাড়ায় ভাড়াটে হিসেবে ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, পরিজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল উত্তর করিমগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং করিমগঞ্জ শহরের প্রধান সড়কের বেহাল দশা নিয়ে ফের সরব হলেন এলাকার বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। গৌহাটির আমবাড়িস্থিত এনএইচআইডিসিলের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে রিজিওনাল ম্যানেজার কিষান জাম্বুলকরের সঙ্গে বৈঠক করে তিনি 2টি গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক বিষয় দ্রুত সমাধানের দাবি জানান। বৈঠকে বিধায়ক মালুয়াকান্দিগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার প্রসঙ্গ তুলে ধরে জানান, এনএইচআইডিসির অধীনে চলমান সড়ক নির্মাণ কাজের ফলে এলাকার স্বাভাবিক জল নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর ফলে বৃষ্টির জল জমে থেকে আশেপাশের বহু গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন জানান। একই সঙ্গে করিমগঞ্জ শহরের প্রধান সড়কের শোচনীয় অবস্থা বৈঠকে গুরুত্ব পায়। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের নিত্যদিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পরবর্তী খবরটি হল মাদক বিরোধী অভিযানে সুনাই রোডের নাগাটিলা এলাকা থেকে 2 মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 10টি সাবানের কেসে লুকিয়ে রাখা মোট 123 গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার 2 মহিলার পরিচয় সুহানা বেগম লস্কর বয়স 38 ও মানোরা বেগম লস্কর বয়স 41 হিসেবে জানা গেছে। সুহানার স্বামী কবির হোসেন লস্কর এবং মনোরার স্বামী নূর মোহাম্মদ লস্কর উভয়ের বাড়ি সুনাই দক্ষিণ মোহনপুর 7ম খণ্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে নাগাটিলা এলাকায় অভিযান চালিয়ে 2 মহিলাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 10টি সাবানের কেসে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় 123 গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এনডিপিএস আইনের বিধান অনুসারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার 2 মহিলার মধ্যে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবরটি হল, প্রস্তাবিত আসাম ইউসিসি 2026 বিল বাতিলের দাবিতে আসিমগঞ্জ গেইটে অনুষ্ঠিত হলো এক শান্তিময় গণপ্রতিবাদ কর্মসূচি। সংবিধানের চেতনা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিলটির বিরোধিতা করেন। তাদের দাবি, প্রস্তাবিত ইউসিসি বিল প্রত্যাহার করতে হবে, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে হবে এবং দেশের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের নাইবে আমিরে শরীয়ত হজরত মৌলানা বদরুল হক এমনি। তিনি বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব সংস্কৃতি পালনের অধিকার প্রদান করেছে। তাই জনগণের মতামত ও সংবিধানের মৌলিক আদর্শকে সম্মান জানিয়ে যে কোনো আইন প্রণয়ন করা উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, ছাত্রনেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা। বক্তারা বিলটির বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের আহ্বান জানান। পরবর্তী খবরটি হল, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য অঞ্চল উন্নয়ন ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রথমবারের মতো সরকারি সফরে ডিমা হাসাও জেলায় এসে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। হাফলংয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। বৈঠকে সড়ক, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। মন্ত্রী স্পষ্টভাবে জানান, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরবর্তী খবরটি হল, অখিল গগৈর নিরাপত্তা জোরদার, বাড়ানো হলো নিরাপত্তারক্ষীর সংখ্যা। শিবসাগরের বিধায়ক অখিল গগৈর নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়ে 11 জন করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে এখন থেকে একটি এসকর্ট গাড়িও থাকবে। অতিরিক্ত 8 জন পুলিশ কর্মী মোতায়েন করে বিধায়কের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে অখিল গগৈ বলেন, আমার জীবনের প্রতি হুমকি থাকার তথ্য সরকার পেয়েছে। সেই কারণেই শুক্রবার থেকে আমার নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। আগে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তাদের পাশাপাশি নতুন করে হাউস গার্ড ও এসকর্ট গার্ড নিয়োগ করা হয়েছে। আমার জানা মতে আমাকে লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র চলছে বলে সরকার তথ্য পাওয়ার পরই নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। বিধায়কের নিরাপত্তা জোরদারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকার এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। পরবর্তী খবরটি হল, রাজ্যের সরকারি স্কুলে প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়ার সংখ্যা হ্রাস পাওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত 5 বছরে রাজ্যের সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা কমেছে 6.13 লক্ষ। তাছাড়া মধ্যাহ্নভোজন প্রকল্পের আওতায় আসা শিক্ষার্থীর সংখ্যা 15.56 লক্ষ হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় স্কুল শিক্ষা দপ্তরের অধীন প্রধানমন্ত্রী পোষণ স্কিমের প্রোগ্রাম অ্যাপ্রুভেল বোর্ডের ভার্চুয়াল বৈঠকের কার্যবিবরণীতে এই তথ্য প্রকাশ পেয়েছে। গত 27 মে প্রধানমন্ত্রী পোষণ স্কিমের প্রোগ্রাম অ্যাপ্রুভেল বোর্ডের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব শাহনওয়াজ হোসেন এবং সমগ্র শিক্ষার পিএম পোষণের নোডাল অফিসার ওম প্রকাশ অংশগ্রহণ করেন। গত 4 জুন কেন্দ্রের স্কুল শিক্ষা দপ্তরের কর্তা খেচি মিনাই ওই বৈঠকের কার্যবিবরণীতে স্বাক্ষর করে তা প্রকাশ করেন। সেখানেই উঠে এসেছে সরকারি স্কুলে
ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা কমে আসার উদ্বেগজনক তথ্য। সরকারি শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করে তুলতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে রাজ্যের শিক্ষা বিভাগ। অভিভাবক ও শিক্ষার্থীদের সরকারি শিক্ষার প্রতি আকৃষ্ট করতে নানা পন্থা নেওয়া সত্ত্বেও সরকারি স্কুলে ভর্তির হার প্রত্যেক বছর কমছে। একই কারণে পিএম পোষণ অর্থাৎ মধ্যাহ্নভোজনের সুবিধা নেওয়া শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনকভাবে হ্রাস পাওয়ার বিষয়টিও সবার কার্যবিবরণীতে স্পষ্টভাবে উঠে এসেছে। উল্লেখ্য, প্রতি বছর সরকারি স্কুলে মধ্যাহ্নভোজন বাবদ শত শত কোটি টাকার অনুমোদন দেয় কেন্দ্র। 2026-27 অর্থবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের অংশ মিলিয়ে মধ্যাহ্নভোজন বাবদ মোট 741 কোটি টাকার অনুমোদন দিয়েছে পোষণ স্কিমের প্রোগ্রাম অ্যাপ্রুভেল বোর্ড। অথচ মধ্যাহ্নভোজনের আওতায় থাকা ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমেই কমছে। প্রোগ্রাম অ্যাপ্রুভেল বোর্ডের বৈঠকের দ্বারা বিবরণীতে উঠে এসেছে 2021-22 শিক্ষাবর্ষে যেখানে সরকারি স্কুলে ভর্তির সংখ্যা ছিল 43.59 লক্ষ, সেখানে 2025-26 বর্ষে তা কমে দাঁড়িয়েছে 37.46 লক্ষে। অর্থাৎ বিগত 5 বছরে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 6 লক্ষ কমেছে। পরবর্তী খবরটি হলো, নতুন বছরে 4-5 হাজার পরিবারকে ভূমির পাট্টা, বললেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। 2027 সালের শুরুতেই কাটিগড়ার 4-5 হাজার পরিবারকে ভূমির পাট্টা প্রদান করা হবে। শুক্রবার 200 জন ব্যক্তির হাতে ভূমির আবন্টনপত্র তুলে দিয়ে এমনটাই ঘোষণা করলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকায় এখানকার বিভিন্ন গ্রামে বসবাস করা পূর্ববঙ্গীয় মূলের সবাইকে ভূমির পাট্টা দেওয়ার জন্য ডিজিটাল জরিপের কাজ দ্রুতগতিতে চলছে বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে কাটিগড়ার বিভিন্ন গ্রামে বসবাস করা 168টি ভূমিহীন পরিবারকে ভূমি আবন্টনপত্র প্রদান করা হয়। সিদ্ধেশ্বর প্রগতি সংঘের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকারের উপস্থিতিতে বিভিন্ন হিতাধিকারীর হাতে ভূমির আবন্টনপত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, দেশভাগের বলি হয়ে এখানকার বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছিলেন বহু লোক। রিফিউজি রিহেবিলিটেশন খাস অর্থাৎ আর খাস ভূমিতে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু তারপর দীর্ঘ বছর অতিবাহিত হয়ে গেলেও ওইসব লোকের ভাগ্যে ভূমির পাট্টা জোটেনি। এ ব্যাপারে কেউ কোনো তদবিরও করেনি। পূর্ববঙ্গ থেকে আসা ওইসব লোকের কাছে সব কিছু থাকলেও নেই ভূমির পাট্টা, ফলে এত বছরেও মুছে যায়নি রিফিউজি তকমা। এই অসম্পূর্ণ কাজটাই এখন সম্পন্ন করতে চলেছে বর্তমান সরকার। ইতিমধ্যে রিফিউজি তকমাটা মুছে দেওয়া হয়েছে। রিফিউজি রিহেবিলিটেশন খাসকে সাধারণ খাস ভূমির অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সরকারি নিয়ম মতে দেওয়া হবে ভূমির পাট্টা। 2027 সালের শুরুর দিকে 4 থেকে 5 হাজার ভূমিহীন পরিবার পাবে ভূমির পাট্টা। এই লক্ষ্যে চলছে ডিজিটাল জরিপের কাজ। যেভাবে আছেন সেই অবস্থানে মিলবে পাট্টা, কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়ম মতেই মিলবে ভূমি। কারো দখলে 10 বিঘা জমি থাকলে তা তো আর মিলবে না। সরকারি নিয়মে যতটা পাওয়ার তা মিলবে বলে সাফ জানান বিধায়ক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সদর্থক ভূমিকার জন্যই এমনটা সম্ভব হয়েছে বলে জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।